হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার্স 2023-24-এর 297 পেজে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি রয়েছে তার গাণিতিক প্রশ্ন এবং যে সমস্ত প্রশ্নের সমাধান করতে গিয়ে তোমাদের সমস্যা হতে পারে সেগুলির সমাধান করব। কোশ্চেন নাম্বার 1.3, অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত? উত্তর হবে 16। কারণ আমরা জানি অক্সিজেনের আণবিক ভর 2 × 16 অর্থাৎ 32। যেহেতু বাষ্প ঘনত্ব আণবিক ভরের অর্ধেক, ফলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব হবে 32/2 অর্থাৎ 16। কোশ্চেন নাম্বার 1.4, কঠিন পদার্থের আলফা, বিটা ও গামার মধ্যে সম্পর্ক হল 6 আলফা = 3 বিটা = 2 গামা। আমরা জানি আলফা = বিটা/2 = গামা/3। 3 ও 2 এর লসাগু 6, ফলে সমীকরণটিকে 6 দিয়ে গুণ করলে হবে 6 আলফা = 3 বিটা = 2 গামা। কোশ্চেন নাম্বার 1.5, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের সামনে কত দূরে বস্তু রাখলে রৈখিক বিবর্ধন 1 হবে? উত্তর হবে 20 সেন্টিমিটার। আমরা জানি বিবর্ধন m = v/u। এখন বিবর্ধন 1 হলে v ও u সমান হবে, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব সমান হবে। এখন কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তু অবস্থিত হলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে গঠিত হয়, অর্থাৎ বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। এক্ষেত্রে বস্তু দূরত্ব সমান বক্রতা ব্যাসার্ধ। যেহেতু দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, ফলে বক্রতা ব্যাসার্ধ হবে 2 × 10 অর্থাৎ 20 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 1.7, একটি বৈদ্যুতিক হিটারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 10 সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ কত? উত্তর হবে 50 কুলম্ব। কারণ এক্ষেত্রে প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার এবং সময় 10 সেকেন্ড। আমরা জানি I = Q/T, ফলে Q সমান হবে IT। I এবং T এর মান বসালে হবে 50 কুলম্ব। এরপরে কোশ্চেন নাম্বার 2.4, কোনো বস্তুর উষ্ণতা 280 কেলভিন থেকে 300 কেলভিন হলে সেলসিয়াস স্কেলে ওই বস্তুর উষ্ণতা কতটা বাড়বে? বস্তুর উষ্ণতা 280 কেলভিন থেকে 300 কেলভিন হলে উষ্ণতা বৃদ্ধি 300 - 280 কেলভিন অর্থাৎ 20 কেলভিন। আমরা জানি কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য একই, ফলে উত্তর হবে 20 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন নাম্বার 2.6, জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কি ধরনের লেন্সের মতো আচরণ করে? উত্তর হবে অবতল লেন্স। কারণ আমরা জানি জল অপেক্ষা বাতাসের প্রতিসরাঙ্ক কম। জলের মধ্যে বায়ুর বুদবুদ দেখতে অনেকটা উত্তল লেন্সের মতো, কিন্তু এক্ষেত্রে লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক পরিপার্শ্বের মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম, ফলে উত্তল লেন্সের কার্যকারিতা পাল্টে যাবে, অর্থাৎ উত্তল লেন্স অবতল লেন্সের মতো কাজ করবে। এরপরে কোশ্চেন নাম্বার 3.2, 300 কেলভিন উষ্ণতায় 570 মিলিমিটার পারদ চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। এক্ষেত্রে গ্যাসের উষ্ণতা 300 কেলভিন, চাপ 570 মিলিমিটার এবং গ্যাসের ভর 2.2 গ্রাম। এখন সর্বজনীন গ্যাস ধ্রুবক R এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন একক ধরলে গ্যাসের চাপ অ্যাটমসফিয়ার এককে এবং গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে হবে। প্রদত্ত গ্যাসের চাপ 570 মিলিমিটার, যাকে অ্যাটমসফিয়ার এককে নিয়ে যেতে হলে 760 দিয়ে ভাগ করতে হবে। আবার 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা
2.2/44 অর্থাৎ 1/20। আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে পিভি সমান এনআরটি বা ভি সমান হবে nRT/P। রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে হবে 1.64 লিটার। অতএব নির্ণেয় গ্যাসের আয়তন 1.64 লিটার। কোশ্চেন নাম্বার 3.2 অথবা প্রশ্ন, -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদ চাপে কোনো গ্যাসের আয়তন 400 সিসি, 267 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 38 সেমি পারদ চাপে গ্যাসের আয়তন কত হবে? এক্ষেত্রে গ্যাসের প্রাথমিক উষ্ণতা -3 + 273 অর্থাৎ 270 কেলভিন, প্রাথমিক চাপ 76 সেমি পারদস্তম্ভ, প্রাথমিক আয়তন 400 সিসি। অন্তিম উষ্ণতা 267 + 273 অর্থাৎ 540 কেলভিন, অন্তিম চাপ 38 সেমি পারদস্তম্ভ, অন্তিম আয়তন নির্ণয় করতে হবে। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র অনুসারে P1V1/T1 সমান P2V2/T2। বজ্র গুণ করলে হবে P2V2T1 সমান P1V1T2 বা V2 সমান P1V1T2/P2T1। রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে হবে 1600 সিসি। অতএব গ্যাসের অন্তিম আয়তন 1600 সিসি। এরপরে কোশ্চেন নাম্বার 4.1 অথবা প্রশ্ন, একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা আছে। উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 মিলিলিটার থেকে কমে 501.25 মিলিলিটার হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন কত? মনে করি ধূলিকণার আয়তন x ঘন সেমি। ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 মিলিলিটার। অতএব ধূলিকণা বাদে গ্যাসের প্রাথমিক আয়তন হবে 1000 - x মিলিলিটার এবং গ্যাসের অন্তিম আয়তন হবে 501.25 - x মিলিলিটার। গ্যাসের প্রাথমিক চাপ যদি P হয় তবে প্রশ্নানুসারে অন্তিম চাপ হবে 2P। যেহেতু এক্ষেত্রে উষ্ণতা স্থির থাকে, ফলে বয়েলের সূত্রানুসারে P1V1 সমান P2V2। রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে x এর মান হবে 2.5 ঘন সেমি, অর্থাৎ ধূলিকণার আয়তন 2.5 ঘন সেমি। এরপরে কোশ্চেন নাম্বার 4.2, প্রদত্ত সমীকরণে 100 মোল জিঙ্ক সালফাইড থেকে কত গ্রাম জিঙ্ক অক্সাইড এবং কত মোল সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে? বিক্রিয়ার সমীকরণটি হল 2ZnS + 3O2। বিক্রিয়ায় উৎপন্ন হয় 2ZnO + 2SO2। বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা বলতে পারি 2 মোল জিঙ্ক সালফাইড থেকে 2 মোল জিঙ্ক অক্সাইড এবং 2 মোল সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। ফলে সমীকরণ থেকে বলা যায় 2 মোল জিঙ্ক সালফাইড থেকে উৎপন্ন হয় 163 গ্রাম জিঙ্ক অক্সাইড। ফলে 1 মোল জিঙ্ক সালফাইড থেকে উৎপন্ন হবে 163/2 গ্রাম জিঙ্ক অক্সাইড এবং 100 মোল জিঙ্ক সালফাইড থেকে উৎপন্ন হবে 163/2 গুণ 100 অর্থাৎ 8150 গ্রাম জিঙ্ক অক্সাইড। আবার বিক্রিয়ার সমীকরণ থেকে বলা যায় 2 মোল জিঙ্ক সালফাইড থেকে উৎপন্ন হয় 2 মোল সালফার ডাই অক্সাইড। ফলে 1 মোল জিঙ্ক সালফাইড থেকে উৎপন্ন হয় 2/2 মোল সালফার ডাই অক্সাইড এবং 100 মোল জিঙ্ক সালফাইড থেকে উৎপন্ন হবে 2/2 গুণ 100 অর্থাৎ 100 মোল সালফার ডাই অক্সাইড। অর্থাৎ 100 মোল জিঙ্ক সালফাইড থেকে 8150 গ্রাম জিঙ্ক অক্সাইড এবং 100 মোল সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। কোশ্চেন নাম্বার 4.6,
10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 2 ভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। তুল্য রোধ নির্ণয় করো। 10 ওহম রোধের তারকে সমান 2 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের রোধ হবে 10/2 অর্থাৎ 5 ওহম। আমরা জানি দুটি রোধ R1 ও R2কে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় R1 × R2/R1 + R2। ফলে রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে 5 × 5/5+5 সমান 25/10 অর্থাৎ 2.5 ওহম। এরপরে কোশ্চেন নাম্বার 4.7 অথবা প্রশ্নটি একটু ভুল আছে। প্রশ্নটি হবে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বাল্ব দুটির রোধ নির্ণয় করো। আমরা জানি বাতির ক্ষমতা P, বিভব প্রভেদ V এবং রোধ R হলে P সমান V²/R বা R সমান V²/P। প্রথম বাতির বিভব প্রভেদ 220 ভোল্ট, ক্ষমতা 60 ওয়াট। ফলে প্রথম বাতির রোধ R1 সমান 220 × 220/60 অর্থাৎ 806.66 ওহম। দ্বিতীয় বাতির বিভব প্রভেদ 110 ভোল্ট এবং ক্ষমতা 60 ওয়াট। ফলে দ্বিতীয় বাতির রোধ R2 সমান 110 × 110/60 অর্থাৎ 201.66 ওহম।